একটা ডাকাতি, মাত্র কয়েক মিনিটের অপারেশন, কিন্তু সেই কয়েক মিনিটের মধ্যেই এমন এক ঘটনা ঘটে যেটা পুরো শহরকে রক্তে ভাসিয়ে দেয়। কোটি কোটি টাকা লুট করে পালানোর সময় ডাকাত দলের একজন হঠাৎ করেই একটি নিরীহ কিশোরকে গুলি করে হত্যা করে। ছেলেটির দোষ ছিল সে ভুল সময়ে ভুল জায়গায় ছিল, কিন্তু ডাকাতরা তখনও বুঝতে পারেনি তারা আসলে কাকে মেরেছে। তারা আসলে যে নিরীহ কিশোরকে গুলি করে হত্যা করেছে সে ছিল শহরের সবচেয়ে ভয়ঙ্কর মানুষের ছেলে, যার জন্য পরবর্তী 5 মাস ধরে একজন বাবা পুরো শহরকে রক্তে ভাসিয়ে দেয়। বন্ধুরা, আজকে আমি যে মুভির কাহিনী আপনাদের শোনাতে চাচ্ছি তার নাম র্যাথ অফ ম্যান। গল্পের শুরুটা এখান থেকেই। তাই বন্ধুরা, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেল আইকনটি চেপে রাখুন, কেননা আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। গল্পের শুরুতে আমরা একটি ফোর্টিকো কোম্পানির ক্যাশ ভ্যানকে রাস্তা দিয়ে যেতে দেখি। এই ফোর্টিকো কোম্পানি মূলত বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় নিরাপদে পৌঁছে দেওয়ার কাজ করে। ভ্যানটি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিক তখন হঠাৎ করেই একদল লেবার একটি বড় কনস্ট্রাকশন ট্রাক দিয়ে ফোর্টিকো কোম্পানির ক্যাশ ভ্যানের পথ আটকে ফেলে। প্রথম দেখায় তাদের সাধারণ শ্রমিক মনে হলেও পরক্ষণে বোঝা যায় তারা আসলে মুখোশধারী ডাকাত। কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা ট্রাকের ভেতর থাকা 2 জন গার্ডকেই বন্দুকের মুখে জিম্মি করে ফেলে। তারা বিশেষ যন্ত্র দিয়ে সেই ক্যাশ ভ্যানটির দরজা কেটে ফেলে এবং ভেতরে কাঁদানি গ্যাস ছেড়ে 2 জন গার্ডকেই সেই গাড়ি থেকে অস্ত্র ঠেকিয়ে বের করে আনে এবং গাড়ির ভেতরে থাকা টাকার ব্যাগগুলো লুট করতে থাকে। পাশেই একটি কালো গাড়ি পার্ক করা ছিল, যেখানে একজন সাধারণ ছেলে গাড়ির ভেতর বসে ভুলবশত সেই ঘটনা দেখে ফেললে একজন ডাকাত তাকেও গাড়ি থেকে বের করে আনে এবং তাকে মাটিতে শুয়ে পড়তে বলে। ছেলেটি সাথে সাথে চুপচাপ মাটিতে শুয়ে পড়ে। পরক্ষণেই সেই গার্ড 2 জনের মধ্যে একজন ডাকাতদের প্রতিহত করতে গেলে একজন ডাকাত সেই 2 জন গার্ডকেই নির্মমভাবে গুলি করে মেরে ফেলে এবং সাথে সেই নিরপরাধ ছেলেটিকেও গুলি করে হত্যা করে, কেননা সে ডাকাতদের অনেকের চেহারাই দেখে ফেলেছে। আপনারা এই নিরীহ ছেলেটির কথাটি মনে রাখবেন, কারণ এই নিরীহ ছেলেটির হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই আজকের এই দুর্দান্ত মুভিটি। এই ঘটনার কয়েক মাস পর প্যাট্রিক নামের এক ব্যক্তি ফোর্টিকো কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসে। সেখানে কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা জেরি প্যাট্রিকের প্রোফাইল চেক করে জানতে পারে যে প্যাট্রিক আগে ইউরোপের একটি বড় এজেন্সিতে কাজ করত। জেরি প্যাট্রিকের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করলে প্যাট্রিক জানায় সে বর্তমানে একা এবং তার ডিভোর্স হয়ে গেছে। এই কাজে ঝুঁকি অনেক বেশি থাকায় জেরি খুশি হয় যে প্যাট্রিকের কোনো পিছুটান নেই। এরপর বুলেটের সাথে প্যাট্রিকের দেখা হয়। বুলেট প্যাট্রিককে স্পষ্ট জানিয়ে দেয় এই চাকরি পেতে হলে তাকে শারীরিক ও মানসিক পরীক্ষায় অন্তত 70% নাম্বার পেতে হবে। শুরু হয় প্যাট্রিকের পরীক্ষা। শারীরিক ব্যায়াম, নিখুঁত শুটিং এবং ভারী ক্যাশ ট্রাক চালানোর মতো প্রতিটি পরীক্ষায় প্যাট্রিক ঠিক 70 নাম্বার পায়, না কম না বেশি। বুলেট প্যাট্রিককে একটি সাংকেতিক নাম দেয়, যা হলো এইচ। তাকে অস্ত্র এবং ইউনিফর্ম দিয়ে আজ থেকেই কাজে যোগ দিতে বলা হয়। কাজে যোগ দেওয়ার প্রথম দিনেই প্যাট্রিক ওরফে এইচ এর পরিচয় হয় ডেভ ও জোনের সাথে। তারা একটি বড় ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু বুলেট হঠাৎ করেই জোনের বদলে এইচকে তাদের সাথে যাওয়ার নির্দেশ দেয়। ডেভ কিছুটা বিরক্তি নিয়ে এইচকে বলতে থাকে এই চাকরি কতটা ভয়ঙ্কর তা এইচের কোনো ধারণা নেই। এইচ খুব শান্ত গলায় উত্তর দেয়, আসলেই আমার কোনো আইডিয়া নেই এই চাকরিটা কতটা ভয়ঙ্কর হতে পারে। তারা যখন ট্রাকে করে গন্তব্যের দিকে যাচ্ছিল, ডেভ তখন এইচকে বলে যে কয়েক মাস আগে যে ট্রাকটি ডাকাতি হয়েছিল সেটি আসলে তার চালানোর কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে সেদিন সে আসেনি বলে আজ বেঁচে আছে। একথা শুনে এইচের চোখে এক অদ্ভুত সন্দেহ উকি দেয়। তারা প্রথম ডেলিভারিটি সফলভাবে শেষ করে অফিসের দিকে ফিরে আসে। অফিসের সিকিউরিটি সিস্টেম ছিল অত্যন্ত উন্নত। কাজ শেষ করে সবাই যখন একটা রিফ্রেশমেন্ট রুমে যাচ্ছিল তখন নিয়ম অনুযায়ী সবাইকে তাদের আইডি কার্ড পাঞ্চ করে একটি বোর্ডে রাখতে হতো। এইচ তার কার্ডটি বোর্ডে রাখার সময় খুব মনোযোগ দিয়ে সেখানে থাকা অন্য সবার আইডি কার্ড দেখতে থাকে। তার চাহনি দেখে মনে হচ্ছিল সে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে হন্য হয়ে খুঁজছে। রিফ্রেশমেন্ট রুমে জোন কিছুটা রেগেছিল, কারণ এইচ নতুন এসেই তার জায়গা দখল করে নিয়েছে। সে এইচের সাথে তর্কে জড়াতে চাইলে এইচ তাকে পুরোপুরি ইগনোর করে এবং ঠান্ডা মাথায় তাকে অপমান করে এবং সেখান থেকে চলে যেতে বলে। জোন তখন কিছুটা রেগে সেখান থেকে চলে যায়। এইচের এমন রহস্যময় আচরণ সবাইকে অবাক করে। পরের দিন আবারও তারা 3 জন একটি ডেলিভারিতে বের হয়। শহরের একটি নির্দিষ্ট পয়েন্টে গাড়িতে এইচ এবং ডেভকে রেখে বুলেট একা টাকার ব্যাগ নিয়ে ডেলিভারি দিতে ভিতরে যায়। অনেকটা সময় পার হয়ে গেলেও বুলেট ফিরে আসে না। ডেভ ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলে কোনো সাড়া পায় না। কিছুক্ষণ পর ওয়াকিটকিতে যখন বুলেটের আর্তনাদ শুনতে পায় তখন তারা নিশ্চিত হয় যে বুলেট কিডন্যাপ হয়েছে। ডাকাতরা বুলেটের প্রাণের বিনিময়ে তাকে সব টাকা দাবি করে। ডেভ ঘাবড়ে গিয়ে কোম্পানির প্রোটোকল মেনে সেখান থেকে পালিয়ে যেতে চাইলেও এইচ রাজি হয় না।
এইচ বলে, বুলেট আমাদের সঙ্গী, তাকে ফেলে যাওয়া সম্ভব নয়, তুমি চাইলে চলে যাও, আমি একাই তাকে বাঁচাতে যাব। শেষমেশ ডেভও রাজি হয় এবং তারা ডাকাতদের দেওয়া লোকেশনে পৌঁছায়। সেখানে একজন মুখোশধারী ডাকাত বুলেটকে বন্দুকের মুখে জিম্মি করে সামনে নিয়ে আসে এবং সে এইচ ও ডেভকে নির্দেশ দেয় কোনো ধরনের চালাকি না করে ট্রাকের পেছনের দরজা খুলে সব টাকার ব্যাগ তাদের গাড়িতে তুলে দিতে। এইচ অত্যন্ত শান্ত মাথায় এক এক করে টাকার ব্যাগগুলো ডাকাতদের গাড়ির ডিকিতে রাখতে শুরু করে, কিন্তু এটি ছিল এইচের একটি সুনিপুণ চাল। সে ইচ্ছে করে একটি টাকা ভর্তি ব্যাগ নিচে ফেলে দেয়, যা দেখে ডাকাতদের একজন রেগে গিয়ে এইচের উপর চিল্লাতে থাকে এবং একজন ডাকাত সেই ব্যাগ তুলতে গাড়ি থেকে নিচে নামতেই এই চোখের পলকে নিজের বন্দুক বের করে সরাসরি সেই ডাকাতকে গুলি করে। এরপর শুরু হয় এইচের এক অবিশ্বাস্য রণরূপ। সে একে একে প্রতিটি ডাকাতকে লক্ষ্য করে নিখুঁতভাবে গুলি চালাতে থাকে এবং তার প্রতিটি গুলিতে ডাকাতগুলো একে একে করে মারা পড়তে থাকে। এইচ এতটাই প্রফেশনাল ছিল যে একটি গুলিও লক্ষ্যভ্রষ্ট হয়নি। শেষ ডাকাতটি তখন কোনো রকমে যান নিয়ে দৌড়ে একটি নির্জন টানেলের ভেতর চলে যায় এবং এইচ তার পিছু নেয়। এরপর এইচ টানেলের ভেতর ঢুকে সেই ডাকাতকে অস্ত্রের মুখে জিম্মি করে জিজ্ঞেস করে, বল তোরা কার হয়ে কাজ করছিস? কিন্তু ডাকাতটি কোনো উত্তর দিতে রাজি হয় না এবং সে বলে, আমাকে মেরে ফেললেও আমি কিছুই বলবো না। এরপর এইচ তাকে গুলি করে মেরে ফেলে। এই পুরো ঘটনায় এইচের ঠান্ডা মাথায় খুনিরূপ দেখে ডেভ এবং বুলেট দুইজনেই স্তব্ধ হয়ে যায়। এইচ এরপর মৃত ডাকাতদের একের পর এক মুখোশ খুলে তাদের চেহারা দেখছিল, যেন সে কাউকে খুঁজছে, কিন্তু সেখানে থাকা কারো চেহারাই তার কাঙ্ক্ষিত ব্যক্তিটির সাথে মিলল না। এই ঘটনার পর তদন্তের জন্য দুইজন পুলিশ কর্মকর্তা এইচের মুখোমুখি হন। তারা বেশ অবাক হয়ে এইচকে প্রশ্ন করে, ট্রেনিং এর সময় তার শুটিং স্কিল ছিল গড়পড়তা, তবে আজ কিভাবে সে এত নিখুঁতভাবে চারজন পেশাদার ডাকাতকে মেরে ফেলল? এইচ খুব স্বাভাবিকভাবে উত্তর দেয় যে, ট্রেনিং এর সময় আমার জীবনের কোনো ঝুঁকি ছিল না, কিন্তু আজ ছিল। আমার একটি ভুলের কারণেই আমাদের তিনজনেরই প্রাণ যেতে পারত, আর সেই তাড়না থেকেই আমি এতটা নিখুঁতভাবে তাদের লক্ষ্য করেছি। পুলিশ কর্মকর্তারা এরপর তাকে 6 মাস আগে ঘটে যাওয়া একটি ভয়াবহ ডাকাতির ফুটেজ দেখান এবং জানতে চান এই ঘটনার সাথে সেদিনের কোনো যোগসূত্র এইচ খুঁজে পায় কিনা। এইচ সরাসরি অস্বীকার করলেও তার চোখের চাহনিতে এক গভীর রহস্য লুকিয়েছিল। ডাকাতির এই ঘটনার পর কোম্পানির পলিসি অনুযায়ী এইচকে 1 মাসের জন্য জব ফিল্ড থেকে সরিয়ে রাখা হয়। জেরি তাকে জানায় যে এই ধরনের ঘটনার পর মানুষ মানসিক ট্রমার শিকার হতে পারে, তাই তাকে এখন কেবল অফিসে ডিউটি করতে হবে। এইচ মৃদু হেসে পাল্টা প্রশ্ন করে, তোমার কি মনে হয় আমি ডিপ্রেশনে আছি? ঠিক সেই সময় ফর্টিকো কোম্পানির মালিক সেখানে উপস্থিত হন এবং এইচকে ধন্যবাদ জানান। তিনি জেরিকে নির্দেশ দেন এইচকে অবিলম্বে ফিল্ড জবে ফিরিয়ে নিতে, কারণ তার মতো সাহসী লোকই এই কোম্পানির জন্য দরকার। অন্যদিকে এফবিআই এজেন্ট কিং এর সাথে দুইজন পুলিশ কর্মকর্তার কথোপকথনে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। এজেন্ট কিং মনে করেন এইচ টাকার জন্য এখানে কাজ করছে না, বরং তার এখানে আসার পেছনে অন্য কোনো বড় উদ্দেশ্য আছে। এজেন্ট কিং সেই পুলিশ কর্মকর্তাদের স্পষ্ট করে বলে দেন, এইচ যেইভাবে কাজ করতে চায় তাকে যেন সেইভাবেই কাজ করতে দেওয়া হয়। এর কিছুদিন পর এইচের সাথে ক্রিস্টি নামের এক তরুণীর দেখা হয়। সে এইচকে ফর্টিকো কোম্পানির সব এমপ্লয়ির গোপন তথ্য এবং ডানা নামের একমাত্র নারী গার্ডের ফাইল এনে দেয়। সেই সাথে সে একটি ময়নাতদন্তের রিপোর্টও এইচের হাতে তুলে দেয়। এখানেই দর্শকদের কাছে পরিষ্কার হতে শুরু করে এইচ কোনো সাধারণ সিকিউরিটি গার্ড নয়। পরের দিন কাজে বেরিয়ে এইচ এবং বুলেট আবারও একটি বিপদের মুখে পড়ে। কিছু ডাকাত তাদের গাড়ির সব গ্লাস কালো করে দেয় এবং ভেতরে টিয়ার সেল ছুঁড়ে মারে। গ্যাসের তীব্রতায় বুলেট দ্রুত ট্রাক থেকে বেরিয়ে আসলেও এইচ কিছুটা সময় নিয়ে বের হয়, কিন্তু অদ্ভুতভাবে যখনই এইচ নিজের মুখ থেকে রুমাল সরিয়ে ডাকাতদের সামনে দাঁড়ায়, ডাকাতরা তাকে দেখেই আতঙ্কে সেখান থেকে পালিয়ে যায়। কোম্পানির হেড এই খবর শুনে দারুণ খুশি হলেও ডেরি অত্যন্ত সন্দিহান হয়ে পড়েন। তার মনে প্রশ্ন জাগে, ডাকাতরা কেন এইচকে দেখে এভাবে পালালো? এরপর এইচ বসের রুম থেকে বেরিয়ে যখন তার আইডি কার্ড পাঞ্চ করতে যায়, তখন ডানা মানে তাদের টিমের একমাত্র মেয়ে গার্ড সেখানে আসে এবং এইচের সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে ড্রিঙ্কসের অফার দেয়। কিছুক্ষণ পর এইচকে ডানার সাথে ডানার বেডরুমে দেখা যায়। ডানা ঘুমিয়ে থাকলেও এইচ তখনও জেগেছিল এবং কোনো কিছু নিয়ে সে গভীরভাবে চিন্তিত ছিল। কিছুক্ষণ পর ডানা ঘুম থেকে উঠলে হঠাৎই এইচ ডানার দিকে বন্দুক তাক করে এবং জিজ্ঞেস করে, তোমার কাছে এত টাকা এলো কোথা থেকে? ডানা ভয় পেয়ে প্রথমে অস্বীকার করলেও এইচ তার চারদিকে গুলি ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করলে ডানা স্বীকার করে রিটায়ারমেন্টের জন্য সে অফিস থেকে কিছু টাকা চুরি করেছিল। এইচ তাকে হুমকি দেয়, আজ রাতের কথা কেউ জানলে তাকে এবং তার পুরো পরিবারকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে। গল্পের জট খুলতে এবার ফিরে যাওয়া যাক গল্পের 5 মাস আগের ঘটনায়। আমরা দেখতে পাই এইচ এবং তার ছেলে ডাগি একসাথে কোথাও যাচ্ছিল। তখন মাইক নামের এক ব্যক্তি এইচকে ফোন করে একটি ক্যাশ ট্রাকের লোকেশন দিতে বলে। বোঝা যায় এইচ আসলে একটি বড় অপরাধী চক্রের প্রধান। এইচ সেদিন তার ছেলের সাথে ছুটিতে ছিল, কিন্তু মাইকের অনুরোধে সে ক্যাশ ট্রাকটির গতিপথ পর্যবেক্ষণ করতে ফর্টিকো কোম্পানির সামনে যায়। সে ডাগিকে গাড়িতে বসিয়ে রেখে দূরে দাঁড়িয়ে ট্রাকটির উপর নজর রাখছিল। মাইককে ডিরেকশন দিয়ে এইচ যখন তার ছেলের জন্য খাবার আনতে যায়, ঠিক তখনই মুভি শুরুর সেই ডাকাতিটি শুরু হয়। ডাগি সেই ডাকাতির দৃশ্য
দৃশ্য দেখে ফেললে ডাকাতরা তাকে গাড়ি থেকে নামিয়ে আনে। এইচ খাবার নিয়ে ফিরে এসে দেখে ডাকাতরা তার চোখের সামনেই ডাগিকে গুলি করছে। এইচ পাগলের মতো দৌড়ে গেলে তাকেও গুলি করা হয় এবং সে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অর্থাৎ মুভির শুরুতে যে নিরীহ ছেলেটিকে আমরা মরতে দেখেছিলাম সে ছিল এইচের ছেলে ডাগি। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পর এইচের যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি হাসপাতালের বেডে আবিষ্কার করে। ডাক্তার তাকে জানায় তার শরীরে মোট 3টি গুলি লেগেছিল এবং 3টি বড় অপারেশনের পর সে অলৌকিকভাবে বেঁচে ফিরেছে। সুস্থ হওয়ার পর এইচের জীবন পুরোপুরি বদলে যায়। ছেলের মৃত্যুর জন্য তার স্ত্রী তাকেই দায়ী করে এবং এইচকে ছেড়ে সে চলে যায়। শোকাতুর এইচ তখন মনে মনে প্রতিজ্ঞা করে যে হাত তার ছেলের বুক ঝাঁঝরা করে দিয়েছে সেই হাত সে খুঁজে বের করবেই। এরপর আমরা দেখতে পাই FBI এজেন্ট কিং এর সাথে এইচের গোপন বৈঠক। কিং মূলত এইচের হয়ে কাজ করছিল। সে এইচকে শহরের বড় বড় ডাকাতদের তথ্য সম্বলিত একটি চিরকুট দিয়ে বলে, আমি জানি না তোমার ছেলেকে ঠিক কে মেরেছে, কিন্তু এই চিরকুটে দেওয়া তথ্যের মাধ্যমে তুমি তোমার মতো করে তদন্ত শুরু করতে পারো। এরপর এইচ তার নিজের গ্যাংয়ের বিশ্বস্ত লোকদের ডেকে আনে এবং সেই স্পষ্ট জানিয়ে দেয় সেদিনের ডাকাতির সাথে জড়িত প্রতিটি মাথা তার চাই। তার নির্দেশে শহরে আনাচে কানাচে তল্লাশি শুরু হয়। একে একে অনেক ডাকাতদের তারা ধরে এনে নির্মমভাবে টর্চার করে, কিন্তু কেউই সেই দিনের ডাকাতি সম্পর্কে কোনো তথ্য দিতে পারছিল না। অবশেষে এইচের লোকেরা এক ডাকাতকে তাদের আস্তানায় ধরে নিয়ে আসে, কিন্তু সে কোনোভাবেই কোনো তথ্য দিতে রাজি হচ্ছিল না। তারপর এইচের লোকেরা তার স্ত্রীকে জিম্মি করলে সেই ডাকাত তখন জ্যাকসন ব্রাদার্স নামের একটি গ্যাংয়ের কথা ফাঁস করে দেয়। সে জানায় ওই দিন ডাকাতিটি মূলত তারাই করেছিল। জ্যাকসন ব্রাদার্সের নাম শোনার পর এইচ আর এক মুহূর্ত দেরি করে না। সে জ্যাকসন ব্রাদার্সের আস্তানায় হানা দেয় এবং একের পর এক মেম্বারকে খতম করতে শুরু করে, কিন্তু সেখানেও সে তার আসল লক্ষ্যবস্তু অর্থাৎ তার ছেলেকে সরাসরি গুলি করা ডাকাতকে খুঁজে পায় না। নিজের গ্যাংয়ের অপারেশন চালাতে গিয়ে এইচ বুঝতে পারে যে অপরাধী হিসেবে বাইরে থেকে তদন্ত করে এই রহস্য ভেদ করা সম্ভব নয়। তার মনে সন্দেহ জাগে ফোর্টিকো কোম্পানির ভেতরেই কেউ একজন আছে যে ডাকাতদের তথ্য সরবরাহ করে। তাই সে নিজের অপরাধ জগতের পরিচয় মুছে ফেলে এবং ক্রিস্টির সাহায্যে একটি নতুন পরিচয় তৈরি করে। এই নতুন আইডেন্টিটির মাধ্যমেই সেই ফোর্টিকো কোম্পানিতে সিকিউরিটি গার্ডের গার্ড হিসেবে জয়েন করে, যাতে ভেতর থেকে গাদ্দারকে খুঁজে বের করা যায়। এরপর সে গোপনে কোম্পানির ভিতরে বিভিন্নভাবে অনুসন্ধান করতে থাকে সেই গাদ্দারকে ধরার জন্য। বন্ধুরা, এইচ কি পারবে তার ছেলের খুনিকে খুঁজে বের করতে? গল্পের আসল রহস্য এখনো বাকি, তাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান মুভিটি এখন পর্যন্ত আপনার কেমন লেগেছে। আপনাদের একটি মূল্যবান সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে। অন্যদিকে আমাদের এবার নিয়ে যাওয়া হয় সেই ডাকাতদের দলের আস্তানায়, যাদের এই ছন্ন হয়ে খুঁজছে। এই জ্যাকসন ব্রাদার্স গ্রুপের সদস্যদের মধ্যে জ্যাকসন ছিল সবচেয়ে উগ্র এবং নিষ্ঠুর। মূলত এই জ্যাকসনই ছিল সেই ব্যক্তি যে ডাগিকে গুলি করেছিল এবং তার চেহারাই এইচ এক পলক দেখে ফেলেছিল। জ্যাকসন তার টিমের সদস্যদের নিয়ে একটি বিশাল বড় ডাকাতির পরিকল্পনা করে। সে জানায় যে বছরে একদিন ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ফোর্টিকো কোম্পানির গুদামে প্রায় $160 মিলিয়ন নগদ জমা থাকে। এই বিপুল পরিমাণ টাকা লুট করার জন্য তারা একটি মাস্টার প্ল্যান তৈরি করে। এই পরিকল্পনার সবচেয়ে বড় অংশ ছিল কোম্পানির ভেতরের একজন গাদ্দার, আর সেই গাদ্দারটি ছিল এইচেরই সহকর্মী বুলেট। বুলেট বহু বছর ধরেই এই কোম্পানিতে কাজ করছে এবং প্রতিটি ট্রাকের তথ্য সে ডাকাতদের দলের কাছে পৌঁছে দেয়। বিনিময়ে সে লুটের টাকার একটি বড় অংশ পায়। বুলেট এইচকেও এই একই কাজে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। এইচ ভেতরে ভেতরে এই সুযোগটির জন্যই অপেক্ষা করছিল। সে বুঝতে পারে বুলেটের মাধ্যমেই সে আসল খুনিদের কাছে পৌঁছাতে পারবে, তাই সে আর কোনো দ্বিধা ছাড়াই বুলেটের সাথে হাত মেলায়। কিন্তু বুলেট জানতো না যে সে আসলে যমদূতকে নিজের কাছে ডেকে নিচ্ছে। অবশেষে কাঙ্ক্ষিত সেই ব্ল্যাক ফ্রাইডের দিন পরিকল্পনা অনুযায়ী বুলেট একটি ক্যাশ ট্রাক এবং এইচকে নিয়ে সরাসরি জ্যাকসন ব্রাদার্সের আস্তানায় চলে যায়। সেখানে ডাকাতরা আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ট্রাকের ভেতর লুকিয়ে পড়ে। এরপর বুলেট সেই ট্রাকটি আবার চালিয়ে কোম্পানির ভেতরে প্রবেশ করে। কোম্পানির গেট পেরিয়ে মূল ভবনের ভেতর ঢোকার পরেই ট্রাকের ভেতর থেকে ডাকাতরা বের হয়ে মুহূর্তেই পুরো অফিস দখল করে নেয়। অফিসের ভেতরে থাকা কর্মীরা কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা তাদের চারিদিক থেকে পজিশন নিয়ে নেয় এবং সব কর্মীকে জিম্মি করে ফেলে। সেখানে তারা বুলেট এবং এইচকেও জিম্মি করে এবং এটি ছিল তাদেরই প্ল্যানের একটি অংশ, যেন তাদের দুইজনকে পরবর্তীতে সন্দেহের বাইরে রাখা যায়। পরিস্থিতি যখন পুরোপুরি ডাকাতদের নিয়ন্ত্রণে, তখনই একজন সাহসী কর্মী সুযোগ বুঝে ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয়। অ্যালার্মের তীব্র শব্দে পুরো বিল্ডিং কেঁপে ওঠে এবং মুহূর্তেই পুলিশের কাছে খবর চলে যায় যে ফোর্টিকো কোম্পানিতে বড় ধরনের ডাকাতি হচ্ছে। এই অনাকাঙ্ক্ষিত শব্দে ডাকাতরা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লে সেই সুযোগে কোম্পানির অন্যান্য সিকিউরিটি গার্ডরা তাদের উপর গুলি চালাতে শুরু করে। শুরু হয় এক ভয়াবহ বন্দুকযুদ্ধ। তবে জ্যাকসন ব্রাদার্সের সদস্যরা আগে থেকে হাই কোয়ালিটি
কোয়ালিটির বুলেট প্রুফ আর্মার পরে থাকায় গার্ডদের সাধারণ গুলি তাদের শরীরের কোনো ক্ষতিই করতে পারছিল না। ফলে ডাকাতরা পাল্টা আক্রমণ চালিয়ে খুব সহজেই একের পর এক সিকিউরিটি গার্ডকে মেরে ফেলে। পুরো অফিস তখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। এরপর তারা আবারও পুরো অফিস নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং সব টাকা লুট করে নেয়। ততক্ষণে পুলিশ খবর পেয়ে ফোর্টিকো কোম্পানির গেটের বাইরে পজিশন নিয়েছে। এই বিশৃঙ্খলার মধ্যে একজন ডাকাত এইচকে জিম্মি রাখার অভিনয় করছিল, কিন্তু এইচ তার অসাধারণ ক্ষিপ্রতা আর দক্ষতার পরিচয় দিয়ে সেই ডাকাতকে নিমিষেই কুপকাত করে মেরে ফেলে। এরপর এইচ একটি বুদ্ধিদীপ্ত কাজ করে। সে দ্রুত সেই মৃত ডাকাতের পোশাক আর হেলমেট পরে নেয়, যাতে বাকি ডাকাতরা তাকে নিজেদের মনে করে এবং সে সুযোগ বুঝে একে একে ডাকাতদের মেরে ফেলতে থাকে। এরপর সে ডাকাতদের বিপক্ষে যে জ্যাকসন ব্রাদার্সের বিরুদ্ধে লড়াই করতে থাকে এবং আরো কয়েকজন সদস্যকে হত্যা করে। এদিকে লড়াইয়ের এক পর্যায়ে বুলেট তার আসল চেহারা প্রকাশ করে। সে চরম নিষ্ঠুরতার পরিচয় দিয়ে তার দীর্ঘদিনের সহকর্মী ডানা এবং ডেভকে গুলি করে হত্যা করে। বুলেটের এই বেইমানি দেখে বোঝা যায় সে টাকার জন্য কতটা নিচে নামতে পারে। শেষ পর্যন্ত সেই রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ডাকাত দলের মধ্যে কেবল জেইন, বুলেট এবং জ্যাকসন বেঁচে থাকে। তবে লড়াই চলাকালীন সময়ে জেইনের ঘাড়ে গুলি লাগায় সে মারাত্মকভাবে আহত হয়েছিল। টাকা লুট করে পালানোর সময় জেইন একটি ট্রাকে করে জ্যাকসন আর বুলেটকে নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে একটি আন্ডারগ্রাউন্ড টানেলের দিকে রওনা দেয়। তাদের পরিকল্পনা ছিল টানেলের নিচে থাকা অন্য একটি টানেলের মাধ্যমে পালিয়ে যাওয়া। ট্রাক চালানোর সময় আহত জেইন বুঝতে পারে জ্যাকসন অত্যন্ত লোভী এবং সে হয়তো একা সব টাকা ভোগ করার জন্য তাদের দুইজনকেই মেরে ফেলবে। তাই জেইন গাড়ি চেঞ্জ করার সময় গোপনে তার বন্দুক বের করে জ্যাকসনকে মারার জন্য। কিন্তু জ্যাকসন ছিল অত্যন্ত ধূর্ত। সে আগেই বুঝে ফেলেছিল জেইন তাকে মারার চেষ্টা করছে। তাই সে গাড়ির ভেতরে ঢুকেই জেইনের হাত থেকে তার পিস্তলটি কেড়ে নেয় এবং তার সাথে থাকা ছুরি দিয়ে জেইনকে শেষ করে দেয়। এরপর জ্যাকসন আর বুলেট ট্রাক থেকে নেমে টাকা নিয়ে দুটি এটিভি নিয়ে টানেলের শেষ প্রান্তে পৌঁছায়। সেখানে আগে থেকেই তাদের পালানোর জন্য একটি গাড়ি রাখা ছিল। টানেলের মুখে পৌঁছে তারা দ্রুত এটিভির ডিকিতে থাকা টাকার ব্যাগগুলো গাড়িতে তুলতে শুরু করে। টানেলের মুখটি ছিল একটি কেচি গেট দিয়ে আটকানো। জ্যাকসন তখন সেই গেট খুলতে গেলে বুলেট জ্যাকসনকে মেরে সব টাকা একাই হাতে নেওয়ার জন্য তার সাথে থাকা পিস্তলটি লোড করে। ঠিক সেই মুহূর্তে জ্যাকসন সেখানে চলে আসে এবং সে উল্টো বুলেটকে খতম করে দেয়। এরপর জ্যাকসন বিপুল পরিমাণ টাকা নিয়ে একা সেই গাড়ি চালিয়ে তার গোপন আস্তানার দিকে রওনা হয়। নিজের ঘরে পৌঁছে জ্যাকসন বেশ নির্ভর হয়ে যায়। সে নিশ্চিন্তে গোসল ছেড়ে এক গ্লাস ড্রিঙ্কস নিয়ে আয়েশ করতে আসছিল। ঠিক সেই মুহূর্তে একটি অদ্ভুত ঘটনা ঘটে। ড্রয়িং রুমে থাকা সেই চুরি করা টাকার ব্যাগগুলোর ভেতর থেকে একটি ফোনের রিংটোন বেজে ওঠে। মূলত এইচ এই চুরির পরিকল্পনা আগেই বুঝতে পেরেছিল এবং সে গোপনে একটি ফোন টাকার ব্যাগে লুকিয়ে রেখেছিল, যাতে জ্যাকসনের সঠিক লোকেশন ট্রেস করা যায়। জ্যাকসন অবাক হয়ে ফোনটি রিসিভ করতেই ওপাশ থেকে এইচ এর শীতল গভীর কণ্ঠস্বর শুনতে পায়। জ্যাকসন তাকিয়ে দেখে এইচ অলরেডি তার ঘরের ভেতরে বসে তার জন্য অপেক্ষা করছে। এইচ তখন জ্যাকসনের দিকে একটি কাগজ ছুঁড়ে মারে। জ্যাকসন কাগজটি দেখে প্রথমে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরপর সে পরবর্তী পৃষ্ঠায় একটি ছবি দেখতে পায় এবং তখন তার মনে পড়ে যায় সেই দিনের ঘটনা। হ্যাঁ, এটিই হচ্ছে সেই নিরীহ ছেলেটির ছবি, যাকে সে 5 মাস আগে ডাকাতি করতে গিয়ে গুলি করে হত্যা করেছিল। এইচ তখন খুব শান্ত গলায় বলে, 5 মাস আগে তুমি যে কিশোরকে গুলি করেছিলে সে ছিল আমারই একমাত্র ছেলে। এইচ যে কাগজটি জ্যাকসনের দিকে ছুঁড়ে মারে সেটি ছিল ডাগির ময়নাতদন্তের রিপোর্ট এবং সেখানে স্পষ্ট লেখা ছিল ডাগির পিত্তথলি ফেটে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছিল। এর পরপরই এইচ ঠিক একইভাবে জ্যাকসনের পিত্তথলি লক্ষ্য করে একের পর এক গুলি চালায়। জ্যাকসন অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে সেখানেই মারা যায়। আজ দীর্ঘ 5 মাস পর সেই প্রতিশোধের আগুন কিছুটা হলেও প্রশমিত হলো। এইচ জ্যাকসনের আস্তানা থাকা সমস্ত টাকাগুলো সেখানে রেখেই বেরিয়ে আসে। বিল্ডিং এর নিচে থাকা এইচের কালো রঙের গাড়ি নিয়ে এইচ সেখান থেকে চলে যায়। গাড়িটি ধীরে ধীরে দিগন্তের দিকে মিলিয়ে যায়, কিন্তু রেখে যায় এক বাবার অজেয় বীরত্ব আর প্রতিশোধের মহাকাব্য। এটাই ছিল রেথ অফ ম্যান মুভির গল্প। এই মুভিটি আমাদের শেখায় একজন মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার পরিবার, আর সেই পরিবারের উপর আঘাত আসলে একজন শান্ত মানুষও কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এটি হলো এক বাবার অসীম ত্যাগ আর ন্যায়ের লড়াইয়ের এক জীবন্ত দলিল। বন্ধুরা, পরবর্তীতে আপনারা আর কোন মুভির এক্সপ্লেনেশন শুনতে চান অথবা আপনাদের প্রিয় কোনো মুভি থাকলে সেটি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানান, এবং যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করুন। আপনাদের প্রতিটি মতামত আমাকে পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগাবে।